এদিকে আজ সংসদ এলাকা সম্পূর্ণ দখল করে জামাতের কর্মীরা। আওয়ামী লীগ জামাতকে সহযোগিতা করেছে, আজকে রাতে সারা দেশে তুলপাড় পরিস্থিতি করে জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে তারেক জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। বিএনপির মধ্যে ভাঙনের সুর ছোট পরিসরে হচ্ছে, তো এই কারণে শুনতেছেন ওই সুরের শব্দ একটু বড় হচ্ছে, বড় হলে তখন টেরটা পাবেন। এরই মধ্যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাগণেরা রাজনীতি থেকে দূরে সরে দল থেকে এর মধ্যে গা ঢাকা দিতেছে। বিশেষ করে যারা একটু হলেও বোদ্ধা, আলাদা নিজস্ব একটা ইমেজ আছে, যারা দেশের মধ্যে থাকতে চায়, তারাই এখন গা ঢাকা দিতেছে। যে রাজপথ একদা ভেসেছে রক্তে, সেই রাজপথ কি আবারও গর্জে উঠতে যাচ্ছে এক ভয়ঙ্কর হুঙ্কারে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? যখন রাজপথ থেকে সরাসরি সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসে, যখন শ্রীলঙ্কা স্টাইল প্রতিবাদের হুমকি বাতাসে ভাসতে থাকে, তখন বুঝতে হবে পর্দার আড়ালে দানা বাঁধছে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। তারেক রহমান জানেন, বিএনপি জানে যে যখন বাংলাদেশে যাদের নিরাপত্তা দেওয়ার কথা, আর বাংলাদেশে বারবার রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের নিরাপত্তা যে বাহিনীটি কেড়ে নেয়, সেই বাহিনীকে যতদিন একজনকে নিরাপত্তা দিতে চাইবে, ততদিন সেই ব্যক্তির নিরাপত্তায় বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত সৃষ্টির কোনো সম্ভাবনা নাই। একদিকে তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম সামনে আনা হচ্ছে, অন্যদিকে আজকে সংসদ ভবন এলাকায় ভয়াবহ পরিস্থিতি করে জামাতের কর্মীরা সারা দেশের মধ্যে একটা হুঁশিয়ারি দিয়ে রাজপথে নামে। অন্যদিকে আওয়ামী লীগের কর্মীরাও জামাতকে সহযোগিতা করতেছে। দর্শক শ্রোতা, বিএনপি সরকার ক্ষমতায় বসার পর থেকেই অসংখ্য মানুষ, দেশের প্রত্যেকটা জনতা বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলে, এমনকি অনেক নেতা কর্মীর কুকর্ম সবাই সামনে তুলে ধরে। আপনারা দেখতে পারবেন আজকে রাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিএনপি সরকারের উপর যে প্রভাবগুলো পড়তেছে সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সময়টাকে ঘনিয়ে এসেছে আরও একটি মহাপ্রলয়ের। যে রাজপথ একদা ভেসেছে রক্তে, সেই রাজপথ কি আবারও গর্জে উঠতে যাচ্ছে এক ভয়ঙ্কর হুঙ্কারে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি, নাকি ক্ষমতার মসনদ উল্টে দেওয়ার কোনো গোপন ব্লুপ্রিন্ট? যখন রাজপথ থেকে সরাসরি সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসে, যখন শ্রীলঙ্কা স্টাইল প্রতিবাদের হুমকি বাতাসে ভাসতে থাকে, তখন বুঝতে হবে পর্দার আড়ালে দানা বাঁধছে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই বারুদ ঠাসা বাস্তবতাকে। বাংলাদেশের রাজনীতির সমীকরণ এখন এক জটিল গোলকধাঁধায়। বিশেষ করে জুলাই সনদ এবং পরবর্তী ক্ষমতার বন্টন নিয়ে যে অসন্তোষের অনল জ্বলছিল, তা এখন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে জামায়াত এবং সংশ্লিষ্ট 11টি দলের মনোভাব স্পষ্ট, তারা আর আপোষের পথে নেই। তাদের কণ্ঠে এখন চরম আলটিমেটাম। তাদের দাবি অত্যন্ত সোজা সাপটা, কিন্তু ফলাফল হতে পারে সুদূর প্রসারী। তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে প্রধান কারিগর ছিলেন তারা, কিন্তু ক্ষমতার স্বাদে মত্ত হয়ে সরকার কি এখন সেই আসল কারিগরদেরই চিনতে ভুল করছে? আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইসো, অথচ তোমাদের চিনে কে? এই ধারালো বাক্যটি এখন ক্ষমতার অলিন্দে প্রতিধ্বনিত হচ্ছে। এটি কেবল মান অভিমান নয়, বরং এক ভয়ঙ্কর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিতবাহী। রাজনীতির সমীকরণ যখন সোজা আঙুলে ঘি তুলতে ব্যর্থ হয়, তখন আঙুল বাঁকা করাটাই দস্তুর। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এই নাটকীয় মোড়টি এখন দৃশ্যমান। সংসদের ভেতর যখন গণতন্ত্রের চর্চা হওয়ার কথা, সেখানে আজ চলছে অবিশ্বাসের এক অন্তহীন মহড়া। জামায়াত আমিরের কণ্ঠস্বরে আজ কেবল আক্ষেপ নয়, বরং মিশে আছে এক ভয়ঙ্কর বজ্রহুঙ্কার। তিনি সরাসরি আঙুল তুলেছেন সেই অব্যবস্থাপনার দিকে, যেখানে বিল পাশের নামে জনগুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহ করা হয় অধিবেশনের মাত্র 1 ঘন্টা আগে। প্রশ্ন উঠছে, যে নথিপত্র পড়ার সময় নেই, যে আইন নিয়ে ভাবার অবকাশ নেই, সেখানে রায় দেওয়ার অর্থ কি স্রেফ রাবার স্ট্যাম্প হওয়া নয়? অনুসন্ধানে দেখা যায়, সরকারি দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত বিশেষ কমিটি যে আস্থা তৈরি করেছিল, তা শেষ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। মন্ত্রী ছাড়া সকল সদস্য বেসরকারি। এই যুক্তির আড়ালে যখন সংস্কৃতি মন্ত্রী নিজে কোনো বিল গ্রহণ করেন, তখন তা আর বেসরকারি থাকে না, তা হয়ে যায় সরাসরি সরকারি মেমো। সংসদের ভেতরে খোদ ইনকামবেন্ট মন্ত্রী যখন বলেন, আমিও জানতাম না, তখন অন্ধকার আরও ঘনীভূত হয়। এই কলকাঠি আসলে নাড়া হচ্ছে কোন অদৃশ্য সুতোয়? জামায়াত আমিরের ভাষায় জাতিকে আজ কমলালেবু দেখানো হচ্ছে। একটি শিশুকে যেমন প্লাস্টিকের কমলালেবু দিয়ে ভুলিয়ে রাখা হয়, বর্তমান প্রশাসনও কি ঠিক সেইভাবে জনতাকে বিভ্রান্ত করছে? দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন কিংবা পিএসসি বিল, যেগুলো প্রতিটি নাগরিকের ভাগ্যের সাথে জড়িত, সেগুলো কেন হিমাগারে? কেন কেবল সেই অধ্যাদেশগুলোই সামনে আনা হচ্ছে যা প্রকারান্তরে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার ঢাল হিসেবে কাজ
করবে। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন খোদ রাজসাক্ষীরা। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন সাবেক উপদেষ্টা পরিষদ এবং বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। পর্দার আড়ালে লন্ডনে বসে যখন ট্রফি হস্তান্তর করা হয়, তখন প্রশ্ন জাগে, এই নির্বাচন কি তবে স্রেফ একটি আইওয়াশ? জাতিকে কি তবে পরিকল্পিতভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে? পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসতে পারে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। জনগণের অধিকার আদায়ের এই লড়াই কি তবে দ্বিতীয় কোনো অভ্যুত্থানের দিকে মোড় নিচ্ছে? ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিরা কি বুঝতে পারছেন তারা কতটা বারুদের স্তূপের উপর বসে আছেন? ঠিক এই মুহূর্তে আমাদের জেনে রাখা দরকার এর নেপথ্যের কারিগরদের আসল উদ্দেশ্য। আপনি যদি এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যেতে চান এবং দেশের প্রকৃত পরিস্থিতি সবার আগে জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। শহীদ পরিবারের সদস্যদের চোখে আজ জল নয়, বরং জ্বলছে প্রতিশোধের আগুন। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো দলের হাতিয়ার হতে চান না। 1991 সালের পার্লামেন্ট কিংবা 90-এর গণ আন্দোলন ইতিহাস সাক্ষ্য দেয়, যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, সময় তাদের ক্ষমা করে না। বর্তমান সরকার যখন জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, তখন মাঠ পর্যায়ের লড়াইটা আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে না। প্রবীণ রাজনীতিবিদেরা দেখছেন পুলিশের ভেতরে পুনরায় জাতীয়তাবাদী পুলিশ লীগ তৈরির তোড়জোড় চলছে। বিচার বিভাগকে নিরপেক্ষ করার বদলে দলীয়করণের সেই পুরনো ভূত আবার কাঁধে চেপে বসেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া কিংবা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া সবই কি তবে একটি বড় ষড়যন্ত্রের অংশ? ঢাকায় অনশনরত ছাত্রদের উপেক্ষা করা কিংবা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। জুলাইয়ের যোদ্ধারা আজ হুঙ্কার দিয়ে বলছেন, এবার আর রক্ত নয়, এবার জাইঙ্গা খুলে নেওয়া হবে শ্রীলঙ্কার স্টাইলে। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখা যাবে সংসদ ভবনের চারপাশ জনসমুদ্রে রূপ নিয়েছে। সচিবালয় কিংবা সংসদের আশেপাশে তখন প্রশাসনের দাপট চলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ যখন ইমানি শক্তি আর জনতা একাকার হয়ে যায়, তখন কোনো বুলেটই তাদের বুক আর পিঠের পার্থক্য করতে পারে না। বিএনপির মধ্যে ভাঙনের সুর ছোট পরিসরে হচ্ছে, তো এই কারণে শুনতেছেন না ওই সুরের শব্দ। একটু বড় হচ্ছে, বড় হলে তখন টেরটা পাবেন। এরই মধ্যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাগণেরা রাজনীতি থেকে দূরে সরে, মানে দল থেকে এর মধ্যে গা ঢাকা দিতেছে। বিশেষ করে যারা একটু হলেও বোদ্ধা, আলাদা নিজস্ব একটা ক্লিন ইমেজ আছে, যারা দেশের মধ্যে থাকতে চায়, তারাই এখন গা ঢাকা দিতেছে। তারা এটা এখন অ্যানালাইজ করতেছে যে তাদের বর্তমান যে নেতা তারেক রহমান দেশে আসার আগে বিদেশে থাকতেও আন্তর্জাতিক একটা গণমাধ্যমে তিনি বলেছিলেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা তিনি এটা ব্যক্তিগতভাবে কখনোই চান না। তার সরকারের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন নির্বাহী আদেশে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। যে তারা যারা ক্ষমতায় আসার আগে এমন কথা বলছে, তারা এখন সেই একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলো, তাহলে ভবিষ্যতে যে ফিডার্স আমরা কোথায় যাবে এটা কেউ নেতারা অ্যানালাইজ করতেছে না। বিশেষ করে যারা একটু বুদ্ধা টাইপের, তারা এটা জানে যে তারেক রহমানের মুসলেখা দিয়ে বিদেশে চলে যাওয়ার অভ্যাস আছে, আর আগামীতে যে তারেক রহমান মুসলেখা দেওয়ার সময় পাবে না, কিন্তু সে যে আগে ভাগে ভাইগে যাবে, এটা চিরন্তন সত্য কথা। আর আওয়ামী লীগের নেতা কর্মীদের তো বিভিন্ন জায়গায় যাওয়ার একটা জায়গা আছে, তাদের তো যাওয়ার জায়গা নেই, তারা কোথায় যাবে? তারা এটা অ্যানালাইজ করতেছে যে একটা বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ইয়া খানের 93,000 সৈন্য নিয়ে একেবারে নাকি খদ দিয়ে ফেলাই যাওয়া লাগছে। আর তাদের আগামীতে পরিণতি কি হবে, কি পরিস্থিতি তার মধ্যে পড়বে। সুতরাং এই কারণেই তারা এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরাই এর মধ্যে গা ঢাকা দিয়েছে। ক্ষমতায় আছে বিএনপি, যে ক্ষমতাসীন দলের রাজনৈতিক দলেরা তারা এরই মধ্যে যারা একটু বুঝ, তারা এরই মধ্যে দল ছাড়তেছেন। একটু বড় সড়ক হোক, বড় পরিসর হোক, তখন সেটা আপনারা জানেন খবরে আসবে, এখন সহজে খবরে আসবে না। এই যে রাজপথে থাকা বিএনপির দলীয় বিভিন্ন কনফারেন্স আপনারা দেখছেন যে প্রেস রিলিজ মানে গণমাধ্যমের সামনে এসে মির্জা ফখরুল আর রুহুল কবির রিজভী সাহেবরা এরাই তো বিবৃতি দিত। তা সরকার আসার পর তাদের বিবৃতি এখন কোথায়? মির্জা ফখরুল মেয়ার কোথায়? ক্ষমতায় আসার আগে তার নিজস্ব একটা আলাদা যে কি ক্লিন ইমেজটা ছিল, ক্ষমতা আসার পরে ওর যে কথাবার্তা মুক্তিযুদ্ধ নিয়ে যে বিভিন্ন ঐতিহাসিক ইতিহাস নিয়ে যে বিকৃত করছে, মানে এক পা কবরে গেছে, ক্ষমতার লোভ ভিতরে ঢুকছে নাকি? তত ক্ষমতার লোভ ভিতরের মধ্যে ঢুকছে, এক পা গেছে কবরে, আর এক পা মানিতে, যে কোনো ফুট করে ঢুকে যাবে কবরের মধ্যে পুরোটা সবই। সংসদের মধ্যে তারেক রহমান খুব বেশি একটা কথা বলে না কেন, তিনি নিশ্চুপে বলছে, তাই মুখে হাত দিয়ে আসলে টেবিল থামায়। আসলে এই সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কারা নিতেছে, কে নিতেছে তার সিদ্ধান্তগুলো? কোন আইন পাস হবে, কোন আইন পাস হবে না, এই সিদ্ধান্তগুলো আসলে কোথেকে আসতেছে? গ্রামীণ ব্যাংক জনগণের এতগুলো ভ্যাট ট্যাক্স টাকা দিল না, সেই আইনটা পাস করে নিল, মানে ডেভিল ইউনুস যা কিছু করলো সেইভাবে। এটাকে বিএনপির বোদ্ধা নেতাগণেরা বুঝতেছে না যে খেলা কোন দিক দিয়ে কোন লেভেলে কি চলতেছে, আর আগামীতে এত বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিণতি তাদের কিভাবে ভোগ করতে হবে, তাদের ফিডের চামড়া কোথায় যাওয়ারও জায়গা নেই, কোথায় যাবে যেন আগে থেকেই তারা আগে থেকেই
জনগণের পাশে গিয়ে দাঁড়াইতেছে। বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর, জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক জিয়া, তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। হ্যাঁ, বিএনপি পিছু হটবেই, এবং সেটা তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আপনারা দেখেছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশে সংসদের অন্য কার্যক্রম মুলতবি করে জুলাই সনদের উপর 2 দফা আলোচনা হয়েছে, একবার সরকারি দলের প্রস্তাবে, আরেকবার সবার আগে বিরোধী দলের প্রস্তাবে, 31 তারিখ এবং 5 তারিখ। কিন্তু এই 2 দিনের একদিনও আমাদের প্রিয় শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী কিছুই বলেননি, তিনি ছিলেন চুপচাপ, যার ফলে জনগণ তার প্রচন্ড সমালোচনা করেছেন। জনগণে কেউ কেউ বলেছেন যে তারেক জিয়া তিনি কি বোবা প্রধানমন্ত্রী, বোবা তারেক, কেউ বলছেন বোবা তারেক, আমি বলছি না, কেউ কেউ বলছে। ফেসবুকে জনগণের মন্তব্য থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি, বোবা তারেক, বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অথবা ইন্টার পাস, যার ফলে জুলাই সনদ, সংবিধান এইসব ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন না, মুখস্থ কিছু স্ক্রিপ্টের বাইরে কিছুই বলতে পারেন না, এরকম নানান কথাবার্তা তারেক রহমানকে হজম করতে হয়েছে। বিশেষ করে জুলাই সনদের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে তারেক রহমান কেন একদম চুপ? তিনি একটা কিছু বলুক ভালো মন্দ, সবার প্রত্যাশা ছিল দিয়ে, এমনকি বিরোধী দলের এমপিরাও বারবার এটা নিয়ে প্রধানমন্ত্রী খুঁচিয়েছেন যে সংসদ নেতা উপস্থিত থাকতে তিনি কেন এটা বলেন না, সালাউদ্দিন আহমেদ কেন বলেন। সংসদেও এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু তাতে তারেক রহমানের টনক নড়েনি, শিশু মুক্তিযোদ্ধার টনক নড়েনি। কিন্তু যখন জামাত জোট রাজপথে নেমেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে, গণসংযোগ করেছে, লিফলেট বিতরণ করেছে, সেমিনার করছে, জনমত তৈরি করছে, এবং এর মধ্য দিয়ে যে কাজটা জামাত বড় আকারে করতে পেরেছে যে বিএনপি প্রতারক, বিএনপি মোনাফেক, তারেক রহমান ধান্দাবাজ, এটা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে জামাত। এটা দেখে তো তারেক রহমানের অবস্থা খারাপ। হ্যাঁ, ক্ষমতায় আসলাম 1.5 মাসের একটু বেশি সময় হয়েছে, আর পুরো জাতি আমাদেরকে মোনাফেক বলছে, বিরোধী দল আমাদেরকে মোনাফেক এবং প্রতারক বানিয়ে দিয়েছে। না, এবার মুখ খুলতে হয়, একটু ভালো সাজতে হয়। এখন তারেক রহমান মুখ খুলেছেন কি, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এর মানে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আংশিক না, যেভাবে স্বাক্ষর করা হয়েছে ওইভাবেই। এর অর্থ খুবই ভালো, গণভোটের আলোকে স্বাক্ষর করা হয়েছে, ওইটার উপরই তো গণভোট হয়েছে। তো জুলাই সনদ নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য বিএনপির, যে এটা কি, যেমন আইনমন্ত্রী কিন্তু মারাত্মকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রী বলেছিলেন যে এটা জুলাই সনদ, এটা আবার কি, এটা সর্বোচ্চ আপনি 91 সালে 3 দলীয় জোটের রূপরেখার সাথে তুলনা করতে পারেন, এটা কিছুই না। কিন্তু না, এখন তারেক রহমান থেকে শুরু করে বিএনপি সবাই বলার চেষ্টা করছে যে না, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রক্রিয়া নিয়ে কিছুটা ইখতিলাফ আছে জামাতের সাথে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলছেন প্রধানমন্ত্রী নিজে। ঠিক আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন, আমরা দেখি একটু। হ্যাঁ, এতদিন তো বলেন, আপনি সংসদে এই কথাটা বলতেন যখন মুলতবি প্রস্তাবের উপর 2 দফা আলোচনা হয়েছে, 4 ঘন্টা, তখন আপনি ফ্লোর নিয়ে, আপনি 5 মিনিট ফ্লোর নিয়ে বলতেন শেষে, সবার শেষে তো সংসদ নেতা বক্তব্য দেয়, আপনি সবার শেষে বলতেন যে প্রিয় জনতা, প্রিয় সংসদ, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান বলছি, আমি জনগণের সাথে বিএনপি প্রতারণা করবে না, জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো, তা আপনার টেনশন করেন না। এই কথাটা আপনি বলতেন, পুরো জাতি একটু আশ্বস্ত হতো। এই কথাটা আপনি বললে এই যে এতদিনে জামাত জোট আপনাদেরকে মোনাফেক এবং প্রতারক হিসেবে পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে, এটা কিন্তু পারতো না, কিন্তু আপনারা সেটা বলেন নাই। হ্যাঁ বলেছেন, এখন যেই জামাত জেলায় জেলায় মাঠে নেমে গিয়েছে, কিন্তু জেলায় জেলায় মাঠে নেমেছে জামাত, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত, এতে তারেক রহমান ভয় পেয়েছেন কেন, এটাও বুঝতে হবে। এতে কি হয়েছে? এতে কি বিএনপি সরকার দেশ চালাতে অসুবিধা হয়, না যানজট হয়? এতে যানজটও হয় নাই, জামাতের লোকজন সুশৃঙ্খল আন্দোলন করে, জনগণের কয়েক মিনিটের জন্য যান চলাচলে অসুবিধা হয়, এরকমও তারা রাস্তা ব্লক করেন না, একদম পিসফুল ডেমনস্ট্রেশন। কিন্তু ভয় হচ্ছে যে এই আন্দোলনের ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে বিএনপি প্রতারক, ধান্দাবাজ, মোনাফেক, তারা কথা দিয়ে কথা রাখে না। তারেক রহমান গণভোট হায়ের পক্ষে বলছে, এখন বিএনপি গণভোট বাতিল করছে, তারা জুলাই সনদকে এখন অস্বীকার করছে। এই মেসেজটা জামাত দিতে পেরেছে, এতে ভয় পেয়েছেন এই প্রিয় শিশু মুক্তিযোদ্ধা। তো দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীকে এই বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন কবে? 180 দিনের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। পুরো জুলাই সনদ আপনি 180 দিনের পর একদিনও সময় নিতে পারবেন না, আপনাকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, অনেক অধ্যাদেশ 30 দিনের মধ্যে বাস্তবায়ন করার, সেটা জুলাই সনদ না, ইউনূস সরকার অনেক সংস্কারমূলক অধ্যাদেশ বাস্তবায়ন করার বাধ্যবাধকতা ছিল,
30 কার্যদিবসের মধ্যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের কি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।